আচ্ছা, তো আজকের ক্লাসটাও ইন্ডাকশন মোটরেরই। ঠিক আছে। তো এই ক্লাসে আমরা মেইনলি হচ্ছে যে আজকে পড়বো তোমার একটা থ্রি ফেজ ইন্ডাকশন মোটরকে আসলে স্টার্টিং করার জন্য আমরা আসলে কি কি মেকানিজম ফলো করি আর কি, সেই স্টার্টিং মেকানিজম গুলা নিয়ে আমরা আজকে একটু দেখবো আর কি। থ্রি ফেজ ইন্ডাকশন মোটরের স্টার্টিং কোন কোন প্রসেসে, বিভিন্ন প্রসেস আছে, বিভিন্ন স্টার্টার সার্কিট আছে, সেই স্টার্টার সার্কিটের মাধ্যমে কিভাবে সেটা করা হয় আর কি। ঠিক আছে। মেনলি তোমাদের এখন আসলে এই থ্রি ফেজ ইন্ডাকশন মোটর শেষ করতে আর আসলে তিনটা ক্লাস, আজকের ক্লাস, আগামীকালের ক্লাস, আর এরপর আরেকটা ক্লাস হলেই শেষ হয়ে যাবে। ঠিক আছে। তো দেখে যদি পারি বৃহস্পতিবার, আসলে টাফ হয়ে যায় আমার জন্য, কারণ ফোর্থ ইয়ারেরও ক্লাস নিচ্ছি, তো নিতে পারলে ভালো হইতো। দেখি যদি আমি সময় বের করতে পারি তাহলে আমি নিব, যে তোমাদের আরেকটা ক্লাস নিয়ে একেবারে সিরিজ ইন্ডাকশন মোটর শেষ করে দেওয়া আর কি। তো আজকে আমরা পড়বো স্টার্টিং, আর কালকে আমরা আসলে মেইনলি পড়বো হচ্ছে তোমার স্পিড কন্ট্রোল। ঠিক আছে। এরপর আসলে আরেকটা জিনিস আছে, ওই যে তোমার বিভিন্ন টেস্ট টেস্ট করে বিভিন্ন প্যারামিটার বের করা, যেটা ল্যাব তোমাদের আছে, ওইটা আমরা একটু পড়বো। এই ওইটার সাথে আর ছোটখাটো কিছু জিনিস পড়াই দিয়ে, কিছু টার্ম আছে, বেসিক টার্ম, ইন্ডাকশন জেনারেটর নামে একটা অ্যানালাইসিস আছে, তো ওই জিনিসগুলো পড়াই দিয়ে আমি ইন্ডাকশন মোটর শেষ করে দিব। ঠিক আছে। কারণ আমাদের আসলে আরো অনেক পড়া বাকি। এরপর আমাদেরকে পড়তে হবে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, এটা ছিল থ্রি ফেজ ইন্ডাকশন মোটর। তারপর আমরা পড়বো সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, ওইটা বেশি ক্লাস নিব না, ওটা ম্যাক্সিমাম দুইটা বা তিনটা ক্লাসের মধ্যে শেষ করে দিব। এরপর থাকবে দুটো জিনিস, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস জেনারেটর, একটা হচ্ছে সিঙ্ক্রোনাস মোটর। ঠিক আছে। দেখি পূজার আগে, বন্ধের আগে তোমাদেরকে চাচ্ছে সিঙ্ক্রোনাস জেনারেটর পর্যন্ত শেষ করতে, আর পূজার বন্ধের পরে যে কটা ক্লাস পাবো ওইটাতে আমরা শেষ করবো সিঙ্ক্রোনাস মোটর। আচ্ছা, তো আমরা আজকে স্টার্টিং থ্রি ফেজ ইন্ডাকশন মোটর স্টার্টিং কিভাবে করে, কি করে সেটা, তো সেটা বলার আগে আগেও আমি একটা কথা বলছিলাম যে ইন্ডাকশন মোটর কিন্তু একটা সেলফ স্টার্টিং ডিভাইস। যদি তোমাদের মনে না থাকে আবারও একটু মনে করাই দিই, সেটা এটাকে বলা হয় সেলফ স্টার্টিং এক ধরনের ডিভাইস। কেন বলো তো? কারণ আমরা এটাতে পড়ছি যে যখন আমরা স্ট্যাটর সাইডে কি করব, একটা থ্রি ফেজ কানেকশন দিব, তারপর তার মধ্যে একটা কি হবে, সেটা সে হচ্ছে ঘোরা শুরু করবে, তখন সে এক ধরনের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, যেটা নিয়ে আমরা পড়াশোনা করছি। সেইটার কারণে আমাদের কি হবে, রোটরে একটা ভোল্টেজ ইনডিউসড হবে। রোটরে ভোল্টেজ ইনডিউসড হইলে সেই ইনডিউসড ভোল্টেজ থেকে আমাদের কি হবে, সেই ইনডিউসড ভোল্টেজ থেকে আমাদের কারেন্ট তৈরি হবে। কারেন্ট তৈরি হইলে সেইখানে আবার আমরা আউটপুটে মেকানিক্যাল পাওয়ার পাবো। তো আলটিমেটলি পুরা প্রসেসটা নিয়ে তো অনেকবার বলছি, এটা পুরাটাই একটা সেলফ স্টার্টিং, এই কারণে এটাকে বলা হয় সেলফ স্টার্টিং। অর্থাৎ এটা স্টার্ট করার জন্য সাধারণত কোনো মেকানিজমের দরকার পড়ে না। তাহলে হচ্ছে আমরা আসলে স্টার্টিং থ্রি ফেজ ইন্ডাকশন মোটর নামে যে টপিকটা পড়বো, এটা কেন পড়বো, কি জন্য পড়বো? যদি স্টার্টিংই করা না লাগে তাহলে আমরা কেন পড়বো, এটা হচ্ছে একটা কোশ্চেন আর কি। তো সেটার কারণটা আমি একটু বলি। আসলে এখানে আমরা স্টার্টিং সার্কিট হিসেবে যেগুলো ব্যবহার করবো, বা স্টার্টিং এর যে মেকানিজম আমরা পড়বো, এটার মেইন ফাংশনটা কিন্তু আসলে ওকে স্টার্ট করা বলতে যেটা বোঝায় মেইনলি সেটা না। আমরা কিন্তু স্টার্টিং নিয়ে অনেকদিন ধরেই পড়াশোনা করতেছি, এবং আমরা এটাও বলছি যে স্টার্টিং টাইমে আমাদের কিন্তু স্লিপের ভ্যালু থাকে ওয়ান, কারেন্ট থাকে খুবই হাই। ঠিক আছে। এবার আমরা স্টার্টিং টর্কটাও খুবই হাই চাই। তো এখন কথা হচ্ছে এই স্টার্টার সার্কিটের মেইন ফাংশনই হবে যে আমাদের এই যে হেভি যে কারেন্ট, হেভি কারেন্ট কোনোদিনই ভালো না, এবং নর্মাল অপারেটিং কন্ডিশনে হেভি কারেন্ট থাকেও না, এটা ইনিশিয়াল কন্ডিশনে থাকে। তো আমরা চাবো যে এই হেভি কারেন্টটাকে যতটুকু সম্ভব রিডিউস করা, এবং এইটাকে রিডিউস করার মাধ্যমে আমরা আসলে ওভার ভোল্টেজ প্রোটেকশন, আন্ডার ভোল্টেজ প্রোটেকশন, এই বিভিন্ন ধরনের প্রোটেকশন আমরা প্রোভাইড করবো। সো স্টার্টিং বা স্টার্টার সার্কিটের মেইন ফাংশনটা হচ্ছে এইটা, ওকে স্টার্টিং করা এখানে মেইন তেমন একটা উদ্দেশ্য না। কথা বুঝে গেছে? কারণ বিকজ থ্রি ফেজ ইন্ডাকশন মোটর ইজ এ সেলফ স্টার্টিং ডিভাইস। ক্লিয়ার? তার কোনো কোশ্চেন আছে? কেন আমরা স্টার্টার পড়তেছি থ্রি ফেজ ইন্ডাকশন মোটরে, বুঝতে পারছো? আপনাকে আসো? জি হুম। স্যার, আছি স্যার। আচ্ছা, না বুঝলে কিন্তু কোশ্চেন করবা, আর ক্লাস একটু করো। ঠিক আছে। তোমাদের অন্য কোনো স্যার কি অনলাইনে ক্লাস নিচ্ছে? না স্যার। আচ্ছা, আর অফলাইনে কোনো ক্লাস হচ্ছে না, তাই তো? না স্যার। আচ্ছা, অফলাইনেও হচ্ছে না, তারপর হচ্ছে, আচ্ছা আমি এই কারণে ক্লাসটা নিচ্ছি, কারণ দেখো তোমাদের এখন কোনো অ্যাক্টিভিটিস নাই, মানে দেশে তো আন্দোলন নাই যে আন্দোলন করবা, প্লাস হচ্ছে তোমার এও যে বসে থাকো না, মানে তোমাদের স্টুডেন্ট মানুষ, তোমাদের এক্সট্রা কোনো অ্যাক্টিভিটিস এখন থাকারও কথা না, তো এভাবে আসলে এভাবে মানে বেকার বসে থাকলে আসলে মানে চলে না লাইফে। ঠিক আছে। তোমাদের লসও হয়, আর এবার আমারও প্রেশার আসলে যে তোমাদের
পরে এতগুলা পরে একসাথে শেষ করা। এই কারণে আমি প্ল্যান করছি আর কি, যে এখন থেকে দেশে যত যাই হোক ইন্টারনেট অফ হবে না ইনশাল্লাহ। ইন্টারনেট অফ না হওয়া পর্যন্ত, অফ না হলে আমি তোমাদের অনলাইন ক্লাসটা কন্টিনিউ করবো এভাবে। আর অফলাইন হলে তো অফলাইনে নিবই, ঠিক আছে, কারণ এভাবে আসলে বসে থেকে লাভ নাই, প্লাস হচ্ছে তোমাদেরও লস। আচ্ছা, তো এইটা বুঝতে পারছো আশা করি। তো এখন আমরা নেক্সট স্লাইডে যাই। তো নেক্সট স্লাইডে আসলে আমি এইখানে কিন্তু এইবারের কিন্তু মানে তোমরা যদি স্লাইডটা দেখো, মানে স্লাইডে আমি তেমন কিছু অ্যাড করি নাই আসলে। বেসিক্যালি স্লাইড গুলা বানাইছি ছবির জন্য। তোমাদের মেইন পড়াশোনাটা আমি তোমাদের যে হ্যান্ড নোট সেটাই। হ্যান্ড নোটটা বই পড়বা, কোন বই থেকে কি নিচ্ছে সেটা উল্লেখ করে দিই। তো মেইনলি ছবিগুলাই আমাদের মেইন পারপাস আর কি এখানকার দেখার জন্য। তো সিমিলারলি এখন হচ্ছে আমরা আসলে একটা অ্যানালাইসিস করবো আর কি। সেটা হচ্ছে যে আমরা সাধারণত স্টার্টিং যে কারেন্ট, সেই স্টার্টিং কারেন্টের ক্যালকুলেশনটা করবো। তো নর্মালি যেটা করা হয় যে একটা মোটরের নেম প্লেট, মোটর নেম প্লেটে কিন্তু অনেক কিছু লেখা থাকে। ওই যে তোমাদেরকে আগের দিন বলছিলাম যে ওটা একটু নিজেরা পড়ে নিও, প্লাস আমি একটু দেখাইছিলাম। এটা মোটর নেম প্লেটের রেটেড ভোল্টেজ কত, রেটেড পাওয়ার কত, অনেক অনেক কিছু আসলে লেখা থাকে। তো সিমিলারলি ওখানে স্টার্টিং কোড নামে একটা জিনিস লেখা থাকে, বুঝতে পারছো? স্টার্টিং কোড। তো এই স্টার্টিং কোডে বিভিন্ন ভ্যালু বা জিনিসপত্র লেখা থাকে, আমি একটু পরেই দেখবো আসলে কি থাকে। সেই স্টার্টিং কোডের সাথে আমাদের আসলে এই কোড লেটারের সাথে আমাদের আসলে কতটুকু ও কারেন্ট অ্যাকচুয়ালি লিমিট কারেন্ট, মানে স্টার্টিং কারেন্ট তো চাইলেই যত খুশি তত নিতে পারবে না। ওর স্টার্টিং কারেন্ট লিমিটেড, এবং কতটুকু কারেন্ট ড্র করতে পারবে সেটা এটার সাথে রিলেটেড। এবং এই স্টার্টিং কোডের সাথে সম্পর্কটা কিভাবে, সম্পর্কটা হচ্ছে এরকম যে ধরো এখানে একটা স্পেসিফিক কোড থাকে, ওই কোডের পার্সপেক্টিভে তোমাকে হচ্ছে একটা অ্যাপারেন্ট পাওয়ার বলে দেওয়া থাকে, ঠিক আছে? হর্স পাওয়ারে এইচপি তে বলে দেওয়া থাকে, হর্স পাওয়ার রেটিং দেওয়া থাকে, যে এত হর্স পাওয়ার ও পার ইয়েতে নিতে পারবে। সেটার ভিত্তিতে আমরা স্টার্টিং কারেন্টে ক্যালকুলেশন করি, ঠিক আছে? আমি যেটা বলতেছি এগুলো আসলে তোমাদের কাছে এখন একটু ঘোলাটে মনে হবে, তো এখানে পরের স্লাইডে চলে যাচ্ছি। দেখো, এই যে দেখো এখানে ধরো তোমার কোড লেটার থাকলো হচ্ছে এ, সাপোজ। তো সেই এ কোড লেটারের পার্সপেক্টিভে দেখো কি দেওয়া আছে, 0 থেকে 3.15, এটা হচ্ছে লক রোটর কেভিএ পার এইচপি। আচ্ছা, এটা কি মিন করে? এটা মিন করে যে তোমার মোটরের কিলোভোল্ট অ্যাম্পিয়ার বা পাওয়ার রেটিং দেওয়া আছে হর্স পাওয়ারে, এবং বলা আছে যে ও এতটুকু মানে 0 থেকে 3.15 পর্যন্ত ও কি করতে পারবে, ম্যাক্সিমাম 3.15 পাওয়ার পর্যন্ত ও ড্র করতে পারবে, ঠিক আছে? এই হর্স পাওয়ার রেটিং এ এটাই তোমাদেরকে দেওয়া আছে। এখন এই ভ্যালুটা ইউজ করে তুমি, এবং লক কন্ডিশনে, লক কন্ডিশন মানে কি, যখন চলতেছে না মানে এস এর ভ্যালু 1, এটা কোন কন্ডিশনকে ইন্ডিকেট করে? এটা স্টার্টিং কন্ডিশনকে কিন্তু ইন্ডিকেট করে, বুঝতে পারছো? এই কারণে কিন্তু আমরা স্টার্টিং কারেন্টটা এই ভ্যালু দিয়ে ক্যালকুলেট করবো। সো তখন এই ভ্যালুটা ইউজ করে আমরা আসলে যেটা করব যে আমরা হচ্ছে স্টার্টিং কারেন্টটা ক্যালকুলেশন করবো। কিভাবে কিভাবে সেটা আমরা, সেটা আমরা দেখলে ভালো বুঝবো। তার আগে আমরা সূত্রটা একটু দেখি। সূত্রটা হচ্ছে আমরা এভাবে ব্যবহার করব যে এস স্টার, এস মানে হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার, এগুলো কিন্তু সব অ্যাপারেন্ট পাওয়ার, কেভি কিন্তু অ্যাপারেন্ট পাওয়ার। সো এইটা দেখো, এস স্টার্ট মানে কি? এস স্টার্ট মানে হচ্ছে তোমার যেই রেটেড হর্স পাওয়ার, রেটেড যেই হর্স পাওয়ারটা দেওয়া আছে এটার সাথে তোমাদের গুণ করতে হবে কোড লেটারে যে ফ্যাক্টর, এই যে এখানে 3.15 একটা ফ্যাক্টর দেওয়া আছে, সেই কোড লেটারের ফ্যাক্টরটা তোমাদের মাল্টিপ্লাই করতে হবে, কোড লেটারের ফ্যাক্টরটা তোমাদের মাল্টিপ্লাই করতে হবে, ঠিক আছে? এবং এটা ইকুয়াল হবে কত, √3 ইন্টু ভিটি ইন্টু আইএল। এটা তোমার জানার কথা। ভিটি হচ্ছে তোমার লাইন থেকে যে ফেজ ভোল্টেজ দিচ্ছ সেইটা, আইএল হচ্ছে তোমাদের কারেন্ট। সো সেইখান থেকে আমরা আইএলটা ক্যালকুলেট করবো। তাহলে আইএলটা আমরা কিভাবে ক্যালকুলেট করবো, যে এস স্টার্ট আমাদের থাকবে, সেটাকে আমরা যদি √3 ভিটি দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা স্টার্টিং কারেন্টটা পেয়ে যাবো। এবং স্টার্টিং কারেন্ট ম্যাক্সিমাম কতটুকু নিতে পারবে সেইটা আমরা এখান থেকে বলেই দেবো। বুঝা গেছে? তাহলে পার হর্স পাওয়ারে আমার কত কিলোভোল্ট অ্যাম্পিয়ার দেওয়া আছে, সেখান থেকে আমি এই কাজগুলো সব করতে পারবো। একটা অঙ্ক দেখাই তাহলে জিনিসটা একটু ক্লিয়ার হবে। তো একটা অঙ্ক তোমরা এখানে, তোমাদের আসলে অঙ্ক এখানে আমি ওভাবে দিই নাই, বাট বইয়ে তোমাদের একটা অঙ্ক করেছি, ছোট একটা অঙ্ক। ওইটা আমি তোমাদের এখন একটু এই আমি লিখে লিখে করাচ্ছি, তোমরা একটু দেখো। দাঁড়াও আমি বইটা একটু খুলি, আমার কাছে হার্ড কপি আছে। আচ্ছা, তো আমরা মনে হয় পেয়ে গেছি। তো এখান থেকে আমরা একটু একটু ছোট করে ম্যাথটা দেখি। এইগুলো আসলে তোমাদের এত ছোট ম্যাথ তোমাদের আসবে না, কিন্তু তোমাদের হচ্ছে যে এই ম্যাথ গুলা বা এই কনসেপ্ট গুলা তোমাদের বড় ম্যাথের মধ্যে মধ্যে থাকবে, ঠিক আছে? বড় ম্যাথের মধ্যে মধ্যে থাকবে। তো এই কারণে তোমরা যেটা করবা জিনিসগুলো একটু মাথায় রাখবা আর কি, যাতে করে হচ্ছে তোমরা পরবর্তীতে লাগলে এটা তোমরা ইউজ করতে পারো। আচ্ছা, তাহলে আমি একটু হোয়াইট বোর্ডে তোমাদেরকে দেখাই যে কিভাবে এই ক্যালকুলেশনটা হয় আর কি, ঠিক আছে? তো বইয়ে তোমাদের দেখবা, বইয়ে হচ্ছে তোমাদের, আচ্ছা, বইয়ে হচ্ছে তোমাদের এটা আছে এক্সাম্পলের 6-7,
এই নাম্বারে, ঠিক আছে? তোমাদের কাছে হার্ড বই আছে আশা করি, বা সফট কপিও থাকতে পারে, ওইখান থেকে তোমরা পাবা। ম্যাথের কোশ্চেনটা মুখে বলতেছি, হোয়াট ইজ দ্য স্টার্টিং কারেন্ট অফ এ 15 HP 208 ভোল্ট, কোড লেটার হচ্ছে এফ, কোড লেটার হচ্ছে এফ, 3 ফেজ ইন্ডাকশন মোটর। তাহলে এইরকম একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর স্পেসিফিকেশন কি দেওয়া, মোটরটার পাওয়ার কত, 15 HP, তার রেটেড ভোল্টেজ তোমার দেওয়া আছে, কোড লেটার দেওয়া আছে, এবং 3 ফেজ ইন্ডাকশন মোটর, এটার স্টার্টিং কারেন্ট বের করতে হবে। খুবই সহজ, দেখো আমরা বলছিলাম কি যে এস স্টার্ট, অর্থাৎ স্টার্ট আমরা যে অ্যাপারেন্ট পাওয়ারটা বের করবো সেটা কিভাবে বের করবো, ওর পাওয়ার যেটা আছে 15 HP, এটার সাথে গুণ করব এই কোড লেটারের জন্য কত কেভিএ সেইটা। এখন আমরা এখানে আসি, দেখো এফ, এফ এর জন্য কত বলো তো দেখি, এফ এর জন্য হচ্ছে 5 থেকে 5.6। দেখছো, তো আমরা ম্যাক্সিমামটা অলওয়েজ নিব, কারণ ম্যাক্সিমাম কারেন্ট যেহেতু বের করবো, তো আমরা ম্যাক্সিমামটা নিয়ে করবো। সো ম্যাক্সিমাম কত, 5.6। তাহলে আমরা যদি এখন 5.6 বসাই এখানে, তাহলে 5.6 কি, কেভিএ পার এইচপি। তাহলে তোমার মোটরের পাওয়ার হচ্ছে 15 HP, তাহলে পার এইচপি যদি 5.6 হয়, তাহলে টোটাল পাওয়ার কত, 15 × 5.6, টোটাল অ্যাপারেন্ট পাওয়ার 15 × 5.6 কেভিএ। অঙ্কটা বুঝা গেছে? বুঝতে পারছো? তাহলে এটা গুণ জি করলে স্যার। পাবা 84 কেভিএ। এখন তোমরা জানো যে এস স্টার্ট অ্যাকচুয়ালি সূত্রটা কি, √3 VT IL। তোমাকে কি বের করতে হবে, তোমাকে বের করতে হবে আইএল। কথা বুঝা গেছে? তো সেই আইএলটা কিভাবে পাবা, আইএলটা পাবা হচ্ছে রুট, সরি, আচ্ছা, আইএলটা কিভাবে পাবা, এই এস স্টার্টটাকে তোমরা √3 VT দিয়ে ভাগ করবা। কথা বুঝাতে পারছি? হ্যালো, তোমরা জি স্যার, আসো? বুঝছি স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে তোমরা দেখো যে এখন ক্যালকুলেশনটা তাহলে কিভাবে হবে, দেখো এস স্টার্ট কত পাইছো, 84 কেভিএ। কত পাইছো, 84 কেভিএ। তাহলে 84 কেভিএ বসাও, নিচে বসবে √3 × VT, এই ভিটি কিন্তু দিয়ে দিছে 208 ভোল্ট। কথা বুঝতে পারছো? এটা বসাবা, কেভিএটাকে তোমরা কে রাখো না, এটাকে 1000 দিয়ে গুণ করে ফেলো। বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি 84000 √3 × 208, এটা ক্যালকুলেশন করে দেখো তোমরা কত পাও, মেবি 233 এম্পিয়ার পাবা। তো এইটাই হচ্ছে তোমার স্টার্টিং ম্যাক্সিমাম কারেন্ট। পুরোটা কি বুঝাতে পারলাম? বুঝা গেছে? আচ্ছা, জি আশা স্যার। করি বুঝতে পারছো। জি স্যার। আচ্ছা, এইভাবে তোমরা এই ক্যালকুলেশন, এটা তোমাদের আলাদা করে অঙ্ক হয়তো সিটিতে দিলেও একটা দিতে পারি, বাট এটা তোমাদের মেইন অঙ্ক হিসেবে আসার কথা না। এটা আসবে তোমাদের সাইড অঙ্ক হিসাবে, মানে অন্য অঙ্কের ক্ষেত্রে হয়তো বা আমাদের লাগবে। আচ্ছা, যারা পরে আসছো অ্যাটেন্ডেন্স দিয়ে দিও, মানে চ্যাটে লিখে দিও তোমাদের আইডিটা, এই আর কি। তো এইগুলো এখানে বলা, কথাবার্তা বলা আছে, আর তেমন কিছু নাই এখানে। আচ্ছা, দাও 1 মিনিট, কি প্রবলেম হচ্ছে স্লাইডে, আবার একটু অন করি, দাঁড়াও। আচ্ছা, সো আমরা যেটা বলতেছিলাম, সো এইটা হচ্ছে বেসিক কথাবার্তা, এগুলো দেখালাম। সো তাহলে আমাদের এখন স্টার্টিং, যখন আমরা কারেন্ট এখন জেনে ফেললাম, এখন এই স্টার্টিং কারেন্টটাকে আমরা কন্ট্রোল, বা বলতে পারো যে এটাকে আমরা লিমিটের মধ্যে রাখার জন্য স্টার্টার সার্কিট ব্যবহার করব। স্টার্টার সার্কিট আমরা ওই তো আমাদের যে বরাবরের মতোই, আমাদের মোটর কয় রকম বা রোটর কয় রকম, 2 রকম, একটা হচ্ছে স্কুইরেল কেজ আর একটা হচ্ছে ওউন্ড। তো ওউন্ডের ক্ষেত্রে তেমন একটা প্রবলেম হয় না, কারণ ওউন্ডের ক্ষেত্রে আমাদের অ্যাডিশনাল রেজিস্ট্যান্স বাড়ানো কমানো যায় স্লিপিং ব্রাশের মাধ্যমে। তো ওইটা দেখাবো, যদিও লাস্টে দেখাবো ওইটা। বাট আমাদের মেইন উদ্দেশ্য থাকবে এই স্কুইরেল কেজ মোটরের মেথড গুলা দেখা। ঠিক আছে, কারণ ওকে যেহেতু অ্যাডিশনালি অ্যাড করা যায় না, তাহলে ওকে আসলে কোনো একটা স্পেসিফিক সার্কিট বা কিছু একটা ব্যবহার করেই তো ওকে করতে হবে। এটা থাকবে আমাদের মেইন উদ্দেশ্য আর কি। তাহলে এই স্টার্টিং আমরা কেজ রোটরের ক্ষেত্রে আমরা যখন করি, এটাতে আসলে প্রবলেমটা হচ্ছে যেহেতু রোটর বারগুলো আমাদের কি থাকে বলতো, রোটর বারগুলো যেহেতু আমাদের রোটর বারগুলা যেহেতু আমাদের এখানে ইয়ে থাকে, বলতে পারো যে এখানে পার্মানেন্টলি শর্ট করা থাকে, তাই এদের আমরা চাইলেও উই আর ইট ইজ নট পসিবল টু অ্যাড এক্সট্রা রেজিস্ট্যান্স ইন দ্য রোটর সার্কিট এট এ স্টার্টিং কন্ডিশন অ্যান্ড রিমুভ দেম আফটার স্টার্টিং কন্ডিশন। ঠিক আছে, স্টার্টিং কন্ডিশন শেষে যে আবার ওদেরকে রিমুভ করে ফেলবে, এই জিনিসটা পসিবল হয় না। তাহলে আমাদেরকে আসলে কি করতে হবে, আমাদেরকে আসলে যেটা করতে হবে যে এই যে স্টার্টিং কন্ডিশনে আমাদের যেহেতু আমি কাজটা করতে পারতেছি না, তাহলে তখন আমরা সার্কিটটা ব্যবহার করবো। এই কারণে আসলে স্টার্টিং কারেন্টটা আমাদের আসলে অনেকখানি এক্ষেত্রে ডিপেন্ড করে মোটরের এই যে রেটেড পাওয়ার, যেটা মাত্র দেখাইলাম, ইফেক্টিভ রোটর রেজিস্ট্যান্স, এদের উপর বেসিক্যালি ডিপেন্ড করে এই কারণে।
সো তারা আমাদের মেইন টার্গেটটা আসলে এখানে থাকবে যে যেভাবে হোক এটাকে কি করা, এটাকে হচ্ছে যে তোমার কোনো একটা মেকানিজম করে এটাকে তোমার কারেন্টে কন্ট্রোল করা, যেটা আমরা নর্মালি পারতেছি না। অনেকগুলো মেথড আছে, ঠিক আছে, এখানে চারটা মেথডের কথা লিখছি, আমরা এই চারটা মেথড নিয়েই পড়বো। একটা হচ্ছে ডিরেক্ট অনলাইন স্টার্টার, বা যেটাকে ডিওএল স্টার্টারও বলা হয়, স্টার ডেল্টা স্টার্টার, অটো ট্রান্সফার স্টার্টার, স্ট্যাটার রেজিস্ট্যান্স স্টার্টার, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে আমরা একটা একটা করে দেখি আর কি। প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে তোমার হচ্ছে যে ডিরেক্ট অনলাইন স্টার্টার। আচ্ছা, তো এই স্টার্টারটা দেখানোর আগে আসলে আমরা এখানে বেশ কিছু বড় বড় সার্কিট দেখবো, ঠিক আছে। তো সার্কিটের মধ্যে আমরা অনেকগুলো কম্পোনেন্ট ব্যবহার করবো। তো সেই যেমন তোকে দেখো এখানে একটা সার্কিট দেওয়া আছে। তো কম্পোনেন্ট গুলোর পরিচয় কি তুমি যদি না জানো, যেমন ইলেকট্রিক্যাল সার্কিট যখন তোমরা পড়ো, সেখানে আমরা কিন্তু 11 12 ক্লাসে কি করি, আগে সার্কিট কম্পোনেন্ট গুলার হচ্ছে যে আমরা ইয়েগুলা পড়াই, যে কোন সিম্বল দিয়ে কি বুঝায়। এখানে ঠিক সিমিলার, আমরা অনেকগুলো সিম্বল আগে তোমাদেরকে একটু বুঝাবো। সিম্বল গুলো বুঝার পর আমরা প্রত্যেকটা আলাদা আলাদা সার্কিট দেখাবো, সার্কিট দেখায় দেখায় প্রিন্সিপাল গুলো এক্সপ্লেন করবো। প্রিন্সিপাল গুলো কিন্তু খাতায় লেখা নাই, এখানে আমি জাস্ট ছবি রাখছি। তোমরা ওগুলা বুঝার জন্য বই পড়বা। বই বেসিক্যালি এই পুরো লেকচারটি বানানো হয়েছে দুইটা বইয়ের বেসিসে, একটা হচ্ছে তোমার চ্যাপম্যানের বই, আর একটা হচ্ছে আশফাক স্যারের বই। দুইটাই তোমাদের দেওয়া আছে, আর আমি তো হাতে লিখে নোট দিছি। তাহলে হাতে লিখা নোটের চেয়ে আমি বলবো যে তোমাদের বই পড়াটা বেশি ভালো হবে, তাহলে কনসেপ্ট গুলো ক্লিয়ার হবে। আচ্ছা, তাহলে আমরা এবার হচ্ছে এই কম্পোনেন্ট গুলো সম্পর্কে আমরা একটু বুঝি। প্রথমে দেখো এখানে আছে ডিসকানেক্ট সুইচ, এটা তোমরা সবাই জানো যে এটা সুইচ হিসেবে কাজ করে, এটা নিয়ে কোনো কথা নাই। এখানে একটা জিনিস দেখতেছো, এটা দেখো যে পুশ বাটন বলে এটাকে। এটা মিন করে যে তুমি যদি এটাকে পুশ করো তাহলে কি হবে, সার্কিটটা ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, আমি এটা একটু এঁকে দেখাই তাহলে ভালো বুঝবা। মানে এরকম দেখো, ধরো এটাকে তুমি যদি পুশ করো, পুশ করলে কি হবে বলতো, এরকম হবে। নর্মালি কি বলতো, ও হচ্ছে নর্মালি ওপেন, ও কিন্তু নর্মাল অবস্থায় ওপেন থাকে, যখন তুমি পুশ করবা তখন কি হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। আর এটা হচ্ছে পুশ বাটন, এটা আরেক ধরনের পুশ বাটন। এটা কেমন পুশ বাটন দেখো, এটা দেখো এইরকম পুশ বাটন। আমি যদি একটু এঁকে দেখাই, এই যে এরকম পুশ বাটন, মানে এইটার ক্ষেত্রে যেটা হবে, তুমি যদি পুশ করো তাহলে নিচে চলে যাবে, নিচে চলে গেলে কি হবে বলতো, ওপেন হয়ে যাবে। তার মানে এটা হচ্ছে নর্মালি ক্লোজ, এটা হচ্ছে নর্মালি ক্লোজ। বাট তুমি যদি ওকে সামহাও এনার্জাইজ করো, অথবা হচ্ছে কি তুমি পুশ করো, বা ও পুশ করলে এনার্জাইজ করলে ও পুশ হবে এমন হয়, তাহলে ও ওপেন হয়ে যাবে। আমার কথা কি বুঝছো? এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে, কারণ এগুলো যদি না বুঝো না, তাহলে যখন ছবি দেখাবো না হা করে তাকায় থাকবা, আর জিনিসগুলো কিচ্ছু মিলাইতে পারবা না। তো সিম্বল গুলো বোঝা খুবই জরুরি। তার মানে এইটাও পুশ বাটন, এটাও পুশ বাটন, বাট দ্য ডিফারেন্স ইজ, ও হচ্ছে ইট ইজ নর্মালি ওপেন এন্ড ইট ইজ নর্মালি ক্লোজ। দ্যাট মিনস হোয়েন ইউ পুশ ইট, ইট উইল বিকাম ক্লোজড, and when you push it, it will become opened. ক্লিয়ার? কোনো কোশ্চেন আছে? আসো তোমরা? হ্যালো? একটাও মনে হয় ক্লাসে নাই নাকি? জি স্যার আছে। আসো, তুমি একাই আসো, বাকিরা কেউ নাই? তো জয়েন টয়েন দিয়ে থাইকো বাবা, পড়াশোনা তো বুঝতে হবে, এগুলা তো না বুঝে পার পাবা না, একদিন একদিন পরীক্ষা তো দিতেই হবে। আচ্ছা দেখো, ফিউজ ফিউজ তো তোমরা আগেও দেখছো 11 12-এ, যে কারেন্ট কন্ট্রোল করার জন্য ব্যবহার করা হয়। ফিউজ হচ্ছে এক ধরনের, আমি বলতে পারো যে প্রোটেকশন ডিভাইস। আমরা এখানে অনেকগুলো প্রোটেকশন ডিভাইসও পড়বো, কারণ আসলে আমাদেরকে একটা সার্কিটে যখন আমরা এলিমেন্ট বসাই, সাথে আমরা প্রোটেকশন এলিমেন্টও বসাই। আসলে তোমাদের একটা কোর্স আছে পাওয়ার সিস্টেম প্রোটেকশন, যারা পাওয়ার মেজর নিবা, আমি জানি না তোমাদের পাওয়ার সিস্টেম প্রোটেকশন আছে কিনা, তো থাকলে হচ্ছে ওই কোর্সটা করতে গেলে এগুলো একটু ভালো পড়বা। আচ্ছা, তারপর এটা হচ্ছে রিলে। এই যে এটা হচ্ছে রিলে, রিলে কয়েল যেটা, রিলে আসলে এক ধরনের বলতে পারো সার্কিট ব্রেকারের মতো একটা ডিভাইস। এও হচ্ছে এক ধরনের প্রোটেকশন ডিভাইস। ওর মেকানিজমটা আমি হালকা করে তোমাদেরকে একটু বুঝাই দিই, কারণ এটা না বুঝলে তোমরা সামনে জিনিস একেবারেই বুঝবে না। রিলে হচ্ছে এমন এক ধরনের ডিভাইস, ধরো ওকে তুমি এনার্জাইজ করছো, তাহলে ও হচ্ছে তোমার ওর স্টেটটা চেঞ্জ করবে। মানে ও যদি ওপেন থাকে ও ক্লোজ হয়ে যাবে, আর ও যদি ক্লোজ থাকে ও ওপেন হয়ে যাবে। বুঝতে পারছো? নর্মালি ও ক্লোজই থাকে, তারপর ওকে এনার্জাইজ করলে ওপেন হয়ে যায়। ঠিক আছে? ও ও এক ধরনের সার্কিট ব্রেকারের মতো, ধরো বেশি কারেন্ট ফ্লো করলে বা ওর এনার্জি ওর কয়েলের মধ্যে এনার্জাইজেশন হবে, এটা কয়েল থেকে ওর মধ্যে কয়েলটা এনার্জাইজড হয়ে গেলে ওর স্টেটটা চেঞ্জ করবে। এখন এই স্টেট বলতে অনেক কিছু হইতে পারে, ও ওপেন থাকতে পারে, ক্লোজ থাকতে পারে, যা থাকবে তার অপোজিটটা হয়ে যাবে। কথা বুঝাতে পারলাম? আচ্ছা, মনে হয় বুঝাতে পারছি। এবার আরেকটা তোমরা দেখো, নিচের যেগুলা, এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের কন্টাক্ট। এই কন্টাক্ট গুলো কয়েল দিয়ে তৈরি, এটা হচ্ছে নর্মালি ওপেন কন্টাক্ট, এটা হচ্ছে নর্মালি ক্লোজ শার্ট কন্টাক্ট। তার মানে হচ্ছে ও নর্মালি ওপেন, আর নর্মালি হচ্ছে ও সিম্পল ওপেন সার্কিটের মতো অ্যাটিটিউড করবে বা ওপেন থাকবে। অর্থাৎ ওকে যদি এনার্জাইজ করো কয়েল, তাহলে ও শার্ট বা ক্লোজ হয়ে যাবে। আর ও হচ্ছে নর্মালি ক্লোজ, বা নর্মাল অবস্থায় ও ক্লোজই থাকে, কিন্তু কোনো কারণে যদি তুমি ওকে এনার্জাইজ করো কয়েলকে,
তাহলে ও ওপেন হয়ে যাবে। এই কারণে উপরটাকে নর্মালি ওপেন, নিচটাকে নর্মালি ক্লোজ বা নর্মালি শার্ট বলা হয়। বুঝা গেছে? তাহলে স্যার মানে এক নাম্বারটা আর যে দুই নাম্বার, এক নাম্বারটা নর্মালি ওপেন, এই দুইটাতে একই দি স্যার। আমি তোমার কথা বুঝি নাই। এ- এক নাম্বারটা আর নর্মালি ওপেন দুইটা স্যার একই রকম না তাহলে? নর্মালি ওপেন এইটার সাথে তুমি কার কার কথা বলছো? এই যে এটার কথা বলতেছো? ডিসকানেক্ট সুইচ। আর হ্যাঁ, হ্যাঁ, দুইটা, না হ্যাঁ আচ্ছা দুইটা। আচ্ছা, এখানে একটু পার্থক্য আছে। এগুলা হচ্ছে তোমার কয়েল আছে এগুলার মধ্যে। সো এগুলা ধরো ও নর্মালি ওপেন আছে, ওকে তুমি যদি ক্লোজ করতে চাও, ওকে ওর কয়েলটাকে এনার্জাইজড করতে হবে। বাট ওর মধ্যে কোনো কয়েল নাই, ও হচ্ছে জাস্ট বাটন। ওকে তোমার ক্লোজ করতে হইলে পুশ করতে হবে। দুটার মেকানিজম ডিফারেন্ট কিন্তু কাজ এক। ওকে পুশ করলে ক্লোজ হবে, নর্মালি ওপেন থাকে। আর ওকে তোমার কয়েলকে এনার্জাইজ করতে হবে। কয়েলকে এনার্জাইজ করে কিভাবে বলো তো? কারেন্ট পাস করে। কারেন্ট পাস করলে এনার্জাইজ হবে। আর এনার্জাইজড হইলে তারপর ও নর্মাল অবস্থা থেকে ওপেন থেকে ক্লোজ চলে যাবে। আর ওকে হচ্ছে ও বাটন। বাটন মানে কি? পুশ করা যাবে ওকে। ওকে পুশ করলে ও ক্লোজ হবে, এখানে এনার্জাইজেশনের কোনো ব্যবহার নাই। দুটা ডিভাইস ডিফারেন্ট কিন্তু কাজ আবার একই। কথা বুঝাতে পারলাম? এই কারণে প্রথমটাও এই কি একই দুটার রকম? সাথে, হ্যাঁ কাজ একই। কিন্তু এ হচ্ছে একটা সার্কিট এলিমেন্ট, মানে ওকে ওর মধ্য দিয়ে কারেন্ট পাস করার একটা রাস্তা আছে। ও কারেন্ট ওর মধ্য দিয়ে কারেন্ট পাস করলে ও নর্মালি ওপেন থেকে নর্মালি ক্লোজ হয়ে যাবে, নর্মালি ওপেন থেকে ক্লোজ হয়ে যাবে। আর নর্মালি শার্ট থেকে ওপেন হয়ে যাবে। কিন্তু উপরে যে দুটো আছে এরা হচ্ছে কি বাটন। এদেরকে তোমার নর্মাল অবস্থা থেকে আহ অ্যাবনর্মাল বলা ঠিক না, কি নর্মাল অবস্থা থেকে নর্মালি যদি ওপেন থাকে ওপেন থেকে ক্লোজে নিতে, বা নর্মালি যদি ক্লোজ থাকে ক্লোজ থেকে ওপেনে নিতে হলে পুশ করতে হবে। আর ওকে হচ্ছে এনার্জাইজ করতে হবে কারেন্ট পাস করে। অর্থাৎ এর মধ্যে কারেন্ট পাস করার কোন একটা রাস্তা হয়তো বা আছে, সার্কিটে গেলে দেখবো। বুঝতে পারলাম? এরা ওয়ান কাইন্ড অফ সুইচ, এরা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিভাইস। ক্লিয়ার? প্রোটেকশন ডিভাইস, ওয়ান কাইন্ড অফ প্রোটেকশন ডিভাইসের মতো আর কি, রিলের মতো না। বুঝা গেছে? উজ্জ্বল তুমি কি বুঝছো? কোশ্চেন করছো যে? না বুঝলে বলো, আবার বুঝাই দিচ্ছি। স্যার, হ্যালো, শুনতে পাচ্ছি না। হ্যালো, তোমরা কি স্যার আমাকে বুঝতে শুনতে পারছি। আচ্ছা, আমার নেট একটু ডিসকানেক্ট হয়ে গেছিল আর কি। আচ্ছা, সো লাস্ট পর্যন্ত যেটা ডিসকাশন করছিলাম সেটা কি বুঝছো তোমরা? হ্যালো। আচ্ছা, আমার নেটটা আসলে আজকে একটু প্রবলেম করতেছে আর কি, বারবার আনস্টেবল হয়ে যাচ্ছে। আচ্ছা, মানে এই পর্যন্ত যা পড়াইছি বুঝছো? এই যে এই কয়েকটা সিম্বল যা দেখাইছি বুঝছো? স্যার। আচ্ছা, এবার আরো দুইটা সিম্বল দেখাই, দেখো এটা হচ্ছে ওএল লিখাই যে এরকম যে সিম্বলটা দেখতেছো, এটাও এক ধরনের প্রোটেকশন ডিভাইস। ও হচ্ছে ওএল বা ওভারলোড হিটার। তার মানে হচ্ছে ধরো অনেক সময় আমাদের কি হয়, ওভারলোড হয়ে হিট হয়ে সার্কিটে প্রবলেম হতে পারে, পুড়ে যেতে পারে বা ডিভাইস নষ্ট হয়ে যেতে পারে। সেগুলো যেন না হয়, বা আমাদের মোটর যে ইন্ডাকশন মোটরটা, সেটার ক্ষেত্রে যেন কোনো ধরনের ক্ষতি না হয়, সেই ধরনের প্রোটেকশন হিসাবে আমরা ওভারলোড হিটার ব্যবহার করি। ও ওভারলোড কন্ডিশনে কাজ করে, ডিসকানেক্ট করে দিয়ে ডিভাইসকে সেভ করে। আর নিচেরটা ওরকম ওভারলোড কন্টাক্ট, এটা এক ধরনের আর কন্টাক্ট। এটা ওপেন হিটার আর হয়েছে। ফিউজের মধ্যে পার্থক্য কি আছে কোনো? আচ্ছা, ওভারলোড আর ফিউজের মধ্যে পার্থক্য, হ্যাঁ দুটোর মধ্যে পার্থক্য আছে। ফিউজ বেসিক্যালি হচ্ছে কারেন্ট রেটিং এর উপর ডিপেন্ড করে। তা বুঝতে পারছো? ওর একটা ফিউজের একটা স্পেসিফিক কারেন্ট রেটিং থাকে। ধর আমি বললাম যে 2.5, আচ্ছা এত থাকে কিছু অ্যাম্পিয়ার রেটিং ওর বলে দেওয়া থাকে। অর্থাৎ ওই রেটিং এর উপরে গেলে বা কিছু রিলেশন আছে এগুলো তোমরা ওই প্রোটেকশন কোর্সে পড়বা, তখন হচ্ছে ও আস্তে নিজে ডিসকানেক্ট হয়ে গিয়ে তোমার গলে যাবে, মেল্টিং হয়ে যাবে। আর ওভারলোড হিটার যেটা, এটা ওভারলোড কন্ডিশনের সাথে রিলেটেড। বুঝতে পারছো? এটা এই ওভারলোড কন্ডিশনের জন্য অবশ্য তোমার কারেন্টেও একটা ইম্প্যাক্ট পড়ে, বাট ও মেইনলি হচ্ছে লোডের সাথে রিলেটেড। বুঝা গেছে? আর নিচেরটা হচ্ছে ওভারলোড কন্টাক্ট। ওভারলোড কন্টাক্টটা আসলে বেসিক্যালি এরকম যে, ধরো এটা হচ্ছে যখন অতিরিক্ত গরম হয়ে যাবে, খুব বেশি ওয়ার্ম হয়ে যাবে, তখন সে ওপেন হয়ে যাবে। মানে নর্মালি সে ক্লোজ আছে, নর্মাল অবস্থায় সে ক্লোজ কন্ডিশন এরকম ক্লোজ, কিন্তু যখন সে ওভারলোড হয়ে যাবে তখন কন্টাক্টটা ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে গিয়ে ডিসকানেক্ট করে দিবে। বুঝতে পারছো? এগুলো তোমরা ওই প্রোটেকশন কোর্সে আসলে আরেকটু ভালো বুঝবা।
বাট আজকে আসলে আমাদের এগুলা পড়ানোর উদ্দেশ্য হচ্ছে যে সামনে সার্কিটটা দেখালে যেন বুঝো আর কি। বাট এগুলা তোমাদের মেইন পড়া না আর কি, বুঝা গেছে? এগুলা জাস্ট চেনার জন্য আর কিছু না। সার্কিট দেখানোর সময় যেন সিম্বল গুলা বুঝো, এই আর কি। কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত, না স্যার। বুঝছো? আচ্ছা, আমার কথা কি শোনা জি স্যার। যাচ্ছে? স্যার এখন শোনা যাইতেছে। এতক্ষণ শোনা যায় নাই? স্যার মাঝে মাঝে একটু আগে স্যার মানে কাইটা কাইটা আসছিল কথা। আচ্ছা, আমার নেটটা একটু প্রবলেম করতেছে মনে হয়। আচ্ছা, যা, এই কারণে একটু মাঝে মধ্যে প্রবলেম হইতে পারে আর কি। না শুনতে পারলে আমাকে একটু বইলো। আজকে নেটটা একটু প্রবলেম করতেছে। আচ্ছা, তো আমরা এখন প্রথম যে মেকানিজমটা সেটা একটু দেখবো, ডিরেক্ট অনলাইন স্টার্টার, এটা আমরা আগে একটু দেখবো। তো এটা আমরা একটু দেখি যে ও কিভাবে কাজ করে। তো প্রথমে সার্কিটটা একটু দেখি সবাই। সার্কিটে দেখো, এগুলো হচ্ছে ডিসকানেক্ট সুইচ, এগুলো নিয়ে কোনো কথাবার্তা নাই। আর এটা হচ্ছে আমাদের ইন্ডাকশন মোটর। আমাদের মেইন পার্টটা থাকবে যে এই পুরো সার্কিটটা মোটরের সাথে কানেক্টেড থাকবে, ঠিক আছে? এবং দেখা গেছে মোটরের সাথে কানেক্টেড আছেও। এখানে তিনটা লাইন দেওয়া, তিনটা কেন বলো তো দেখি, কেউ একজন বলো তো, কেন তিনটা লাইন? থ্রি ফেজ লাইন স্যার থেকে আসবে থ্রি এই ফেজ। কারণে। হ্যাঁ, থ্রি ফেজ, কারণ আমরা ওকে পাওয়ার আপ করবো কিন্তু থ্রি ফেজ, ও যেহেতু সিঙ্গেল ফেজ না, আমাদের তিন ফেজের লাইন লাগবে। আচ্ছা, থ্রি ফেজ কানেকশন দিতে হলে কি তিনটা লাইন থাকে নাকি চারটা লাইন থাকে বলো তো? থ্রি ফেজের জন্য কয়টা লাইন থাকে? অ্যাকচুয়ালি কিন্তু তিনটা লাইন থাকে, L1, L2, L3, আর একটা নিউট্রাল লাইন থাকে। টোটাল চারটা। চারটা লাইন থাকে কিন্তু। ঠিক আছে, এটাকে এই ধরনের কানেকশন গুলোকে বলি আমরা স্টার কানেকশন। আর ডেল্টা কানেকশনের ক্ষেত্রে এই নিউট্রাল পয়েন্টটা থাকে না, তখন থাকে তিনটা। আচ্ছা হোক, সেটা ডিফারেন্ট কথা, বা এটা আমাদের আসলে পরের সার্কিটে আসবে। বাট এমনি এখন একটু বললাম আর কি। তো এখানে তিনটা দেখাচ্ছে যে এমনি, বাট আসলে বাস্তবে চারটা লাইন থাকে আর কি। আচ্ছা, সো এখান থেকে তোমরা একটু দেখো সার্কিটটা। তো এখানে যেটা করছে তিনটা লাইন, অবশ্যই যখন আমি লাইন থেকে নিচ্ছি তখনই আমার ফিউজ গুলা বসাতে হবে। তো আগে দেখো আমরা ফিউজ গুলা বসাইলাম তিনটার জন্য, F1, F2, F3। তারপর ফিউজ থেকে লাইন গুলা দেখো দুইটা পার্টে ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে M1, M2, M3। M1, M2, M3 কি বলতো? যদি আগের সার্কিটে, আগের পেজে যাই, তাহলে তোমাদের মনে থাকার কথা, এটা হচ্ছে আমাদের রিলে কয়েল গুলা। তো রিলে কয়েল দিয়ে ওভারলোড হিটার হয়ে কানেকশন চলে গেছে কোথায়? ইন্ডাকশন মোটরে। এটা একটা পার্ট। আরেকটা পার্টে যেটা হয়েছে যে তোমার ইগুলা প্রত্যেকটা লাইন থেকে, প্রত্যেকটা লাইন না আসলে দুইটা লাইন থেকে নিয়ে নিচের সার্কিটরির মধ্যে চলে গেছে। আমাদের এইটাই কিন্তু মেইন আসলে স্টার্টার সার্কিট, বুঝতে পারছো? এখানে দেখো কাজটা বেশ ইন্টারেস্টিং। প্রথমে হচ্ছে নর্মালি ক্লোজ, তারপর হচ্ছে নর্মালি ওপেন। নর্মালি ওপেনের সাথে আবার একটা কন্টাক্ট, রিলে কয়েল কন্টাক্ট। এখানে হচ্ছে আবার এখানে হচ্ছে আবার আরেকটা রিলে কয়েল। আর এটা হচ্ছে তোমার একটা কন্টাক্ট। এখানে হচ্ছে আবার ওভারলোডের একটা কন্টাক্ট। কথা বুঝতে পারছো? So, আমরা এখন মানে আস্তে আস্তে দেখবো যে আসলে কাজ, এটা ও কিভাবে কাজ করতেছে। তো প্রথমে সাপোজ আমি ধরলাম যে আমি স্টার্ট বাটনে প্রেস করছি। এই যে এই স্টার্ট বাটনে প্রেস করছি, এই বাটনটা নর্মালি কি বলতো? এই বাটনটা কিন্তু নর্মালি ওপেন, মানে কানেক্টেড না। তো যখন আমি ওকে পুশ করলাম বা প্রেস করলাম, তখন কি হয়ে গেল? ও ক্লোজ হয়ে গেল, দেখো। ও ক্লোজ হয়ে গেল, ওকে ফাইন, ক্লোজ হইলো। ক্লোজ যদি হয় তাহলে দেখো এখান এই সুইচ গুলো আমি কানেক্ট করে দিলাম। এখান থেকে লাইন থেকে কারেন্ট আসতেছে, পাওয়ার সাপ্লাই হচ্ছে। পাওয়ার যেহেতু সাপ্লাই হচ্ছে, তাহলে দেখো এটাও যেহেতু কানেক্টেড, আর ও তো নর্মালি কানেক্টেড থাকে, ওকে তো আমি এখানে পুশ করি না, পুশ করলেও ডিসকানেক্ট হয়ে যাবে। তা সুন্দর মতো কিন্তু এখান থেকে সব পাওয়ার টাওয়ার এসে এই সার্কিট টার্কিট হয়ে আমাদের মোটরে কিন্তু চলে যাচ্ছে। যেহেতু মোটরে যাচ্ছে, তার মানে কি এই M1, M2, M3, M4 এগুলা কিন্তু সব কি হচ্ছে? সব কিন্তু এনার্জাইজড হচ্ছে। আমি কি বুঝাইতে পারলাম? এই সবগুলা কি হচ্ছে? এনার্জাইজড হচ্ছে। ক্লিয়ার? এ পর্যন্ত বুঝতে পারছো? এরা যদি সবাই এনার্জাইজড হয়, তার মানে কি এরা সবাই কি হবে? ষাট হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাদের যদি না বুঝো আমি আগের সার্কিটে আবার যাই, দেখো। এম এর ক্ষেত্রে আমরা বলছিলাম কি, যখন এদেরকে আমি এনার্জাইজড করবো, তখন ও তার কন্ডিশন বা স্টেটটাকে কি করবে? চেঞ্জ করবে। নর্মালি ওরা ওপেন ছিল, এখন কি হয়ে যাবে? সবাই ক্লোজ হয়ে যাবে বা কানেক্টেড হয়ে যাবে। বুঝতে পারছো? এনার্জাইজড হয়েছি। আচ্ছা, এরপর এভাবে চলতেছে, খুব ভালো কথা। যখন আমি স্টপ বাটনে ক্লিক করব, তখন আসলে কি হবে বলতো? এই দিকে চলে আসবে। তোমরা দেখো সবাই, তখন কি আসবে বলতো? তখন ও নর্মালি ক্লোজ ছিল, নর্মালি ওপেন হয়ে যাবে না? তাহলে এখান দিয়ে কি আর কারেন্ট পাস করতে পারবে? পারবে না। এই পুরা রাস্তাটা ডিসকানেক্ট হয়ে যাবে। কথা বুঝতে পারছি? পুরো রাস্তাটা ডিসকানেক্টেড, পুরো রাস্তা যদি ডিসকানেক্ট হয়ে যায়, M4 এখন কি হবে? ডি এনার্জাইজড হবে। আর এ যদি ডিসকানেক্ট হয়ে যায়, এরাও ডিসকানেক্ট হয়ে যাবে। তো এরাও ডি এনার্জাইজড হবে। তা যতগুলো এম কন্টাক্ট ছিল, এরা সবাই এখন কারেন্ট যাচ্ছে না দেখে
এরা সবাই ডি এনার্জাইজড হয়ে যাবে। আর এরা যদি ডি এনার্জাইজড হয় তাহলে কি হবে বলো তো দেখি। এরা সবাই যদি ডি এনার্জাইজড হয় তাহলে কিন্তু এরা এখন এদের স্টেটটা চেঞ্জ করে ফেলবে। আগে এনার্জাইজড হলে এরা ক্লোজ হয়ে গেছিল, এখন ডি এনার্জাইজড এর কারণে এরা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে এই কন্টাক্ট, এই মোটর থেকে এই পুরো জিনিসটা ডিসকানেক্ট হয়ে যাবে। এইভাবে আসলে এই স্টার্টারটা কাজ করে। যখন আমাদের দরকার হয় আমরা স্টার্ট বাটনে ক্লিক করি, যখন আমাদের থামায় দেওয়া দরকার হয় তখন আমরা স্টপ বাটনে ক্লিক করি। এ পর্যন্ত কি বুঝতে পারছো সবাই? হ্যালো? হুম, জি স্যার। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস বিষয় দেখো, এই পুরো জিনিসটা কিন্তু আমাদেরকে কয়টা প্রোটেকশন দিচ্ছে বলো তো? তিনটা। তিনটা প্রোটেকশন ও আমাদেরকে সাপ্লাই দিচ্ছে। একটা হচ্ছে এই ওভারলোড হিটারের মাধ্যমে ও আমাদেরকে ওভারলোড প্রোটেকশন দিচ্ছে। আবার এখানে অনেকগুলা কি আছে, শর্ট সার্কিট প্রোটেকশন দেওয়ার জন্য অনেকগুলা ফিউজ আছে, ঠিক আছে। আর ওএল যেটা, এই ওএল এর মাধ্যমে আসলে ও আমাদেরকে আন্ডার ভোল্টেজ প্রোটেকশন দিচ্ছে। কোনো কারণে যদি আসলে ফল করে ভোল্টেজ, তখন আসলে ও আমাদেরকে হিটিং, ওভারলোড হিটিং প্রোটেকশন দিবে, আন্ডার ভোল্টেজ থেকেও প্রোটেকশন দিবে। এই প্রোটেকশন সার্কিট গুলো আসলে তোমাদের পড়ার উদ্দেশ্য না, এগুলো তোমাদের কোর্সের সাথে রিলেটেড না। বাট যেহেতু সার্কিটে আছে তাই আমরা বলি, জাস্ট জেনে রাখো যে এগুলো কি কি ধরনের প্রোটেকশন দেয়, কিভাবে প্রোটেকশন দেয়। যেমন ফিউজ ওয়ান, ফিউজ টু, ফিউজ থ্রি, যদি হঠাৎ করে শর্ট সার্কিট হয়, অনেক কারেন্ট ফ্লো করে, তখন ওদের যেই রেটেড কারেন্ট হচ্ছে যদি কিছু টাইমস, মেনি টাইমস কারেন্ট ফ্লো করে, তখন তো আসলে কি হবে, ফিউজ গুলো ব্লো করবে, ব্লো করে মেল্ট করবে, মেল্টিং করে ডিসকানেক্ট করে দিবে মোটরকে। সো মোটরকে সে সেভ করবে। এগুলো তোমরা মানে পাওয়ার সিস্টেম প্রোটেকশন কোর্সে আইটি ডিটেলসে পড়বা। ওভার প্রোটেকশনের ক্ষেত্রেও সেম। কোনো কারণে যদি ওভার প্রোটেকশন, এখানে দুইটা আর কি, একটা ওভারলোড হিটার, একটা হচ্ছে ওভারলোড কন্ট্যাক্ট। নর্মাল অপারেটিং কন্ডিশনে ওরা শার্ট, মানে ওরা হচ্ছে ক্লোজ অবস্থায় থাকে। কিন্তু যখন ওদের মধ্য দিয়ে প্রয়োজন হচ্ছে অতিরিক্ত কারেন্ট ফ্লো হবে বা ওভারলোড হিটিং কন্ডিশন তৈরি হবে, তখন ওরা কিন্তু এফেক্টেড হবে। এবং এফেক্টেড হয়ে ওরা কি হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গিয়ে ইন্ডাকশন মোটরকে ওভারলোড বা ওভারলোড হিটার কন্ডিশন থেকে রক্ষা করবে। বুঝতে পারতেছো? এখন এই ওভারলোড হিটারটা আসলে কতক্ষণ ধরে হিট হচ্ছে, মানে টাইম পিরিয়ডের উপর এটা অনেকখানি নির্ভর করে। ঠিক আছে, এখানে অনেকগুলা আসলে অনেকগুলো ইস্যু আছে আর কি। টাইম কতক্ষণ, ব্রিফ পিরিয়ড নাকি লং পিরিয়ড, এগুলোর সাথে অনেক অনেক ব্যাপার আছে আর কি। ঠিক আছে, যেগুলো ওভারলোড হিটার এলিমেন্ট যেগুলা, এরা সাধারণত মানে ব্রিফ পিরিয়ডের জন্য এরা এফেক্টেড হয় না। এরা হচ্ছে যে লং পিরিয়ডের জন্য সাধারণত এফেক্টেড হয় আর কি। ঠিক আছে, এবং লং পিরিয়ডের ক্ষেত্রে এরা এফেক্টেড হয়ে এরা অপারেটিং, তোমার হচ্ছে যে অপারেট করে আর কি। ঠিক আছে, লং পিরিয়ডের জন্য যখন হিটিং কন্ডিশনটা সাস্টেইন করে, তখন হচ্ছে ওরা তোমার অ্যাক্টিভ হয়, ওরা নিজেরা ওপেন হয়ে যায়। ওপেন হয়ে গিয়ে মোটর থেকে কন্ট্যাক্টটা ওরা ডিসকানেক্ট করে ফেলে, এবং ড্যামেজ থেকে মোটরকে তো ওরা সেভ করে। একই আন্ডার ভোল্টেজ প্রোটেকশন হলে ওই সেম ভাবে ওরা কয়েল ডি এনার্জাইজড হবে, ডি এনার্জাইজড হয়ে রিলে ডি এনার্জাইজড হয়ে ওপেন হয়ে গিয়ে পাওয়ার সাপ্লাই মোটর টার্মিনাল থেকে রিমুভ করে। তো বোঝা গেছে জিনিসগুলা? তো এই ডিউএল যে মেথডটা, এই মেথডটা নর্মালি বলা হয় যে সবচেয়ে চিপ আর কি, সবচেয়ে চিপ এবং সিম্পল মেথড। নর্মালি আমাদের যে স্টার্টিং কারেন্ট, সেটা হচ্ছে প্রায় 10 টাইমস, ফুল লোড কারেন্টের চেয়ে প্রায় 10 টাইমস বেশি হলে তখন ও বেসিক্যালি কাজ করে আর কি। ঠিক আছে, এবং মানে এটাকে সেভিং এর বেশ কিছু কাজকর্ম করে আর কি। তবে এটা খুব ভালো মেথড না। এটা নর্মালি হচ্ছে তোমার ছোট মোটর, আপ টু 7.5 কিলোওয়াট বা 5 কিলোওয়াট, এই রকম পাওয়ার রেটিং এর মোটরের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। খুব হাই বড় মোটর বা বড় পাওয়ার রেটিং এর মোটরের ক্ষেত্রে এটা খুব বেশি ইফেক্টিভ না আর কি। ঠিক আছে, এটা অনেক ওল্ড একটা মেথড, সিম্পল এন্ড চিপ। এটা হচ্ছে main। বুঝতে পারছো? কোশ্চেন আছে কোনো? আসো তোমরা? না স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন হচ্ছে আমরা আসি যে স্টার ডেল্টা স্টার্টার। স্টার ডেল্টা স্টার্টার হচ্ছে, তোমরা আগে সার্কিটটা দেখো। এটা সার্কিটটা বোঝা বেশি জরুরি, সার্কিট বুঝলে এটা বুঝতে লাগে 2 মিনিট। এখানে দেখো কি আছে, আমরা থ্রি ফেজ সাপ্লাই দিছি। থ্রি ফেজ সাপ্লাই A1 B1 C1। ঠিক আছে, থ্রি ফেজ সাপ্লাইটা আমরা কাকে দিই বলতো? আমরা কিন্তু স্ট্যাটরকে দিই, আমরা কিন্তু রোটরকে দিই না। এই কারণেই দেখো স্ট্যাটরে যে উইন্ডিং, ওয়াই কানেক্টেড যে উইন্ডিংটা, এই তিনটা উইন্ডিং কিন্তু দেখো তিনটার সাথে কানেক্টেড। তোমরা যদি দেখো, যেমন এই A1 এর সাথে কানেক্টেড, এই A2টা হচ্ছে আবার, মানে কানেকশনটা তোমরা দেখো, এই যে তিনটা কানেকশন। এখন এইখানে দেখো রান আর স্টার্ট, এই নামে দুটো জিনিস আছে দেখো। এখানে এইটা হচ্ছে একটা আচ্ছা আমি যদি একটু ইজি করে দেখাই, এটা হচ্ছে একটা সুইচ এস, এইটা আছে আর কি এভাবে। তো এইটা হচ্ছে রান, এই উপরে তিনটা যে কানেকশন আসছে, এটা রান, আর নিচেরটাকে আমরা বলতেছি হচ্ছে স্টার্ট।
এটা কেন একটু পরে বুঝবো। মানে আমরা ধরো এইটাকে যদি এই 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 স্টার্ট বাটনটাকে যদি এদিকে করি তাহলে রানের সাথে কানেক্টেড হবে, আর এদিকে কানেক্ট করলে ওরা স্টার্টের সাথে কানেক্টেড হবে। তো এই পুরা জিনিসটা থ্রি ফেজ সাপ্লাইটা কানেক্টেড থেকে স্ট্যাটরের সাথে, স্ট্যাটর থেকে রোটরে তোমার তো জানোই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড ফ্লাক্স এগুলা কাপলিং করে, সেখান থেকে রোটর উইন্ডিং এ তোমার কানেকশন আসে। বুঝতে পারছো? এই লেফট সাইডের সার্কিটটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? রাইট সাইডেরটা আমাদের অপারেশনের সময় বুঝাচ্ছি। এই পার্টটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? বুঝতে পারছো কিভাবে কি হচ্ছে? হ্যালো? স্যার এটা আরেকবার একটু বললে ভালো হতো। এটা মেইনলি হচ্ছে থ্রি ফেজের স্ট্যাটরের যে থ্রি ফেজের তিনটা উইন্ডিং, তিনটা উইন্ডিং এর তিনটা কানেকশন দেখো থ্রি ফেজের তিনটা সাপ্লাইয়ের সাথে আছে আর কি। বুঝতে পারছো? আর এইখানে যে সুইচটা দেখতেছো, এই যে সুইচটা দেখতেছো, এই সুইচটা তুমি হচ্ছে নাড়াতে পারবা আর কি। ধরো তুমি এটাকে একবার যদি এই দিকে নাড়াও তাহলে সবগুলো এই যে এইদিকে এদিকে এদিকে রানের সাথে কানেক্টেড হবে। আবার যদি এইদিকে ঘুরাও তাহলে এইভাবে ঘুরে এসে স্টার্টের সাথে কানেকশন হবে। আর কোনটার সাথে কানেকশন করলে কি হবে এটা আমরা দেখবো সামনে, বাট এইভাবে এটা কানেকশন হয় আর কি। বুঝতে পারছো? আচ্ছা, পরেরটা কি হবে সেটা হচ্ছে আমরা নেক্সট মিটিং এ বলবো। টাইম শেষ হয়ে যাচ্ছে, আমি 10 মিনিট পরে তোমাদেরকে আবার লিঙ্ক দিব, ঠিক আছে? বাট মেইন কনসেপ্ট হচ্ছে তুমি রানে কানেকশন করলে হয়তো স্টার, মানে একটা কানেকশনে স্টার হবে আর একটা কানেকশনে ডেল্টা হবে আর কি। ঠিক আছে, সেটা আমরা এখন শুরু করতেছি না, করলে শেষ করতে পারবো না। বুঝতে পারছো? ওকে, 10 মিনিট পরে আবার লিঙ্ক দিচ্ছি, তখন তোমরা সবাই জয়েন দিও। ওকে।